ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে। আমরা পড়ছিলাম দশম শ্রেণীর ভারতের প্রাকৃতিক ভূগোল বিষয়। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। তো তোমরা যারা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করছো তারা তো অবশ্যই দেখবা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, এবং তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকেও অবশ্যই জানিয়ে দাও যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে কিন্তু পড়ানো হচ্ছে, ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের। ঠিক আছে, প্লেলিস্ট থেকে তোমরা পরপর অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো এর আগের দিন আমরা ভারতের প্রাকৃতিক ভূগোলে প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা অলরেডি কিন্তু প্রথম যে ভাগটা ভূপ্রাকৃতিক বিভাগ, যেটা উত্তরের পার্বত্য অঞ্চল, কিন্তু পড়া শুরু করে দিয়েছিলাম। আজকে যে টপিকটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সেটা হলো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলোর মধ্যে দ্বিতীয় বিভাগটা, যেটা হলো বৃহৎ সমভূমি অঞ্চল। এই 2 নম্বর ভাগটাই কিন্তু আজকে আমরা পড়ব, বৃহৎ সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই বৃহৎ সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ টপিকটাকে শেষ করব। 2 নম্বরটা, 1 নম্বরটা কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। যারা এখনও দেখোনি, প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকেই তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় থেকে এখান থেকেই কিন্তু তোমাদের 5 নাম্বারের 5 মার্কসের কিন্তু বড় প্রশ্ন কিন্তু কভার করে। আর যতক্ষণ না তোমরা এগুলো ভালো করে বুঝবে, আয়ত্ত করতে পারবে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু এগুলো তোমাদের হজম হবে না, ঠিকঠাক উত্তর লিখতে পারবে না। সব সময় মনে হবে কোথা থেকে এসছে, ঠিক হলো কি ভুল হলো, কি লিখবো, এটা নিয়ে কিন্তু তোমাদের দ্বিধা থাকবে। আর ভারতের প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক ভারতের যে ভূপ্রকৃতি, এই বিষয়টা এত মজাদার যে এটা বুঝে পড়লে তো ম্যাপের সঙ্গে সঙ্গে বুঝে বুঝে পড়লে এটা পড়ার একবার পড়লেই 90% কিন্তু মনে থেকে যায়। এটা না ভুলার মতো জিনিস, কারণ আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ। ঠিক আছে, এই ভারতবর্ষ সম্পর্কে জানার চাহিদা কার নেই? ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটা আজকের। এখানে প্রথমেই রয়েছে তোমাদের কি 2 নম্বরে বৃহৎ সমভূমি অঞ্চল সম্পর্কে, যে বৃহৎ সমভূমি অঞ্চল আসলে বৃহৎ সমভূমি অঞ্চল বলতে কি বোঝানো হয়েছে। প্রথমেই আমাদের অবস্থানটা পড়ে নিই, অবস্থান পড়লেই আমরা বুঝতে পারবো কোন জায়গার কথা বলা হয়েছে। এটা উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝে যে ভারতের বৃহত্তম সমভূমিটি এটা অবস্থিত। দেখো ম্যাপের মাধ্যমে এখানে দেওয়া আছে, এই যে সবুজ রঙে দেওয়া আছে। তো এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই ম্যাপটাতে কিন্তু রাজ্যের নামগুলো লেখা নেই। তো এর জন্য কী করতে হবে তোমাদের? এর পাশাপাশি কিন্তু একটা ভারতের যে রাজনৈতিক মানচিত্র অবশ্যই তোমাদের সবার পড়ার টেবিলের সামনে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, ওয়াল মানচিত্র কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেবে অবশ্যই। এই ভারত পড়ার সময় কিন্তু ভূপ্রকৃতি পড়ার সময় রাজনৈতিক ম্যাপ এবং প্রাকৃতিক ম্যাপ দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এর সঙ্গে সঙ্গে বই থেকেও তোমরা পর্বত, নদ নদী, এগুলো ম্যাপ তো পেয়েই যাবে। তো এখানে রাজনৈতিক ম্যাপ যদি তোমার পাশে থাকে তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই যে সবুজ রঙে যে এলাকাটাকে দেখানো হয়েছে এটা কোন কোন রাজ্যকে কভার করছে। দেখো এদিকে আছে রাজস্থান, তারপর এখানে আছে কি হরিয়ানা, পাঞ্জাব, তারপর এদিকে কি রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে এখানে বিহার, আর এটা আমাদের পশ্চিমবঙ্গ, আর এদিকে আসামের কিছুটা। তাহলে এই সম্পূর্ণ এই যে রাজ্যগুলো রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসাম, এই রাজ্যগুলোকে নিয়েই কিন্তু বৃহৎ সমভূমি অঞ্চলটা গঠিত, বা এই রাজ্যগুলোতেই ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল কিন্তু বিস্তৃত। এর বিস্তার দেখি, বিস্তার পূর্ব পশ্চিমে এর বিস্তার 2400 কিলোমিটার। পূর্ব থেকে শুরু করে পশ্চিম দিকে এর বিস্তার হলো 2400 কিলোমিটার। ঠিক আছে, 2400 কিমি। এবং প্রস্থ কতটা? উত্তর দক্ষিণের প্রস্থ আসামে এর প্রস্থ হচ্ছে 150 কিলোমিটার, এবং আসাম রাজ্যে এর প্রস্থ 150 কিলোমিটার, এবং পশ্চিমবঙ্গে এর প্রস্থ কিন্তু 480 কিলোমিটার। ঠিক আছে, রাজ্য বিশেষে এর প্রস্থ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বেশি চওড়া। আর ক্ষেত্রমান, এর মোট ক্ষেত্রফল কত? 5.5 লক্ষ বর্গ কিলোমিটার। উচ্চতা ও ঢাল যদি দেখি, গড়ে 200 মিটার উঁচু, এবং ঢাল খুবই কম, মৃদু ঢালু। ঠিক আছে, 200 মিটার উঁচু এবং মৃদু ঢালু। কোন দিক থেকে কোন দিকে ঢালু?
এই পুরো অঞ্চলটা দেখো, যেহেতু উত্তর দিকে উত্তরের পার্বত্য অঞ্চল রয়েছে, আর দক্ষিণ দিকে কি রয়েছে বঙ্গোপসাগর, এদিকে বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর রয়েছে। তো স্বাভাবিকভাবেই নদীগুলোও আমাদের হিমালয় পর্বত থেকে নেমে কিন্তু উত্তরের সমভূমির উপর দিয়ে কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এলাকাটা উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু। ভূপ্রাকৃতিক বিভাগগুলি যদি দেখি, ভূপ্রাকৃতিক বিভাগগুলো কি কি? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে 4টি উপ অঞ্চলে বিভক্ত করা যায়। এই বৃহৎ সমভূমি অঞ্চলকে ভূপ্রাকৃতিক দিক থেকে এদের বৈশিষ্ট্য অনুসারে কিন্তু আরও 4টা অঞ্চলে ভাগ করে আমরা পড়ব এখানে। এই যে 4টা অঞ্চল কি কি? সেই 4টা অঞ্চল হলো রাজস্থান, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি। রাজস্থানের সমভূমি, সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি। দেখো এই সমভূমিগুলো কোনগুলো, এর জন্য পরের স্লাইড দেখতে হবে আমাদের। দেখো এই যে এই স্লাইডে তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার করার জন্য দেখো এখানে ছবিটা রয়েছে। এই যে 4টা ভাগ, এই 4টা ভাগ কি কি? দেখো এই যে রাজস্থানের সমভূমি, যেটা হলুদ রঙে দেওয়া আছে এই পার্টটা। তারপরে কি পাঞ্জাব হরিয়ানার সমভূমি, যেটাকে সিন্ধু সমভূমি বলা হয়েছে। তারপরে রয়েছে কি গঙ্গা সমভূমি। আর ব্রহ্মপুত্র, আসামে ব্রহ্মপুত্র নদী আছে, এই নদীতে এই নদীর যে তীরবর্তী যে সমভূমি সেটা হলো কি ব্রহ্মপুত্র সমভূমি। ঠিক আছে? তো যে ভূপ্রাকৃতিক বিভাগ পড়ার সময় আমি 6টা ভাগ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কি কোনো বইয়ে 5টাও থাকবে। এবার দেখো এই 5টা ভাগের মধ্যে এই যে রাজস্থানের সমভূমি, যেটা রাজস্থানের থর মরুভূমি, সেই বৃহৎ সমভূমিতে কিন্তু রাজস্থানের সমভূমিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু থর মরুভূমি অনেক বইই কিন্তু আলাদা করে নেই। ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু শর্টে যেহেতু আছে তোমাদের এই ক্লাস 10-এর সিলেবাসে, সেই জন্য এই বৃহৎ সমভূমির সঙ্গেই তোমাদের থর মরুভূমি কিন্তু আলোচনা হয়ে যাবে। ঠিক আছে? তো এবার কি আছে, প্রথম যে ভাগটা আছে কি রাজস্থানের সমভূমি, যেটা কি এখানে, যেটাকে থর মরুভূমি হিসেবেও আমরা ভাগ করে আলাদা করে পড়তে পারি। থর মরুভূমি, যেটা আমি তোমাদের ভূপ্রাকৃতিক বিভাগে কিন্তু 6টা ভাগের মধ্যে এই ভাগটা একটা ছিল কিন্তু তোমাদের থর মরুভূমি। তো এই থর মরুভূমির অবস্থান কি? খুব সহজ, ভারতের পশ্চিম প্রান্ত। এটা ভারতের কোন দিক? পশ্চিম দিক। তো পশ্চিম প্রান্তে, একদম প্রান্তে আছে সিন্ধু সমভূমির দক্ষিণ দিকে। এই যে রয়েছে এটা সিন্ধু সমভূমি, এর কোন দিকে রয়েছে? এর দক্ষিণ দিকে রয়েছে, এর সাউথ পার্টে রয়েছে। এই যে হলুদ রংটাই হলো রাজস্থানের সমভূমি বা থর মরুভূমি অঞ্চল। এটি মূলত কি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্যে অবস্থিত। এটি থর বা বৃহৎ ভারতীয় মরুভূমি নামেও পরিচিত কিন্তু। ঠিক আছে? একে এই থর মরুভূমি অঞ্চল বা রাজস্থানের সমভূমিকে আমরা আবার 5টা ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করি। ঠিক আছে? এই 5টা ক্ষুদ্র অঞ্চল কি কি? 1 নম্বর বাগার, রোহি, তারপরে ক্ষুদ্র মরুবা থালি, হামাদা এবং মরুস্থলী। এই 5টা বিভাগ, এই সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে এক একটা ছোট ছোট প্রশ্ন এগুলো। এবারে দেখো, তার আগে তোমাদের একটু প্রাকৃতিক মানচিত্রটা দেখাবো আমি। ভূপ্রকৃতির যে পর্বতের যে একটা মানচিত্র রয়েছে সেটা আমি রেখেছি এখানে। দেখো এই যে রাজস্থানের সমভূমির যে ভাগগুলো পড়ো, 5টা ভাগ পড়ার আগে আমাদের জানতে হবে যে আরাবল্লী পর্বতমালা কোথায় রয়েছে। এটা হলো কি আরাবল্লী পর্বতমালা। এই আরাবল্লী পর্বতমালাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই বাকি 5টা বিভাগ কিন্তু পড়া শুরু হবে। এবার দেখো প্রথম বিভাগটা কি রয়েছে এবং এই জায়গাটা কোথায়। দেখো এই প্রথম বিভাগটা কি? প্রথম বিভাগটা হলো বাগার। এই বাগার বলতে কি বোঝাচ্ছে? বাগার হলো কি মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। এই মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। পূর্ব প্রান্ত বলতে কোনটা? এই যে মরুভূমি, এটা সম্পূর্ণটা মরুভূমি। তো এই মরুভূমির একেবারে পূর্ব দিকে, এই যে ইস্টার্ন সাইড, যেদিকে কি রয়েছে, যার একদিকে রয়েছে কিন্তু কি আরাবল্লী পর্বতমালা। এদিকে যে আরাবল্লী পর্বতমালা রয়েছে, সেই আরাবল্লী পর্বতমালার পাদদেশে কি অল্প বালিযুক্ত তৃণভূমিকে কি বলা হয়? বাগার বলা হয়। ঠিক আছে? 2 নম্বর আছে কি রোহি। এই রোহি অঞ্চল কোনটা? আবার আরাবল্লী থেকে নির্গত ছোট ছোট নদীগুলি যখন আরাবল্লীর পশ্চিম অংশে, অর্থাৎ এই আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে
প্লাবনভূমি তৈরি করে তাকেই বলা হচ্ছে কি রোহি। হ্যাঁ, এই আরাবল্লী নদী আরাবল্লী পর্বত থেকে যে ছোট ছোট বৃষ্টির বৃষ্টির জলে পুষ্ট যে নদীগুলো, তার মাধ্যমে আরাবল্লী থেকে ধুয়ে নিয়ে যাওয়া নুড়ি বালি পাথর সঞ্চিত হয়ে যে প্লাবনভূমির সৃষ্টি হয়েছে, যেটা কি বাগারের কোন দিকে, বাগারের পশ্চিম দিকে। এখানে রয়েছে কিন্তু বাগার, এই বাগার মানে পর্বতের পাদদেশে রয়েছে বাগার, তার পশ্চিম দিকে রয়েছে কি, তার পশ্চিম দিকে কিন্তু রয়েছে কি যে জায়গাটা, সেই প্লাবনভূমিটাকে বলা হচ্ছে কিন্তু রোহি। এবার ক্ষুদ্র মরু বা থালি, এটা কি রোহির পশ্চিম দিকে, এই যে রোহি এই জায়গাটা এরও পশ্চিম দিকে, এর পশ্চিম দিকে একটি স্থান রয়েছে যেটি সংকীর্ণ এবং বালিময়। এই সংকীর্ণ বালিময় সমভূমিকে বলা হচ্ছে কি ক্ষুদ্র মরু। এখান থেকে কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমি স্টার্ট হলো। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো ক্ষুদ্র মরু বা থালি, এখান থেকে শুরু হয়ে গেল প্রকৃতপক্ষে মরুভূমি। একেই বলা হচ্ছে ক্ষুদ্র মরু যে কারণে। এবার 4 নম্বরে কি দেওয়া আছে, হামাদা। হামাদা কি, হামাদা হলো কি ক্ষুদ্র মরুর পশ্চিম দিকে, এই যে ক্ষুদ্র মরুর পশ্চিম দিকে, আমরা যে এখনই ক্ষুদ্র মরু পড়লাম, এর পশ্চিম দিকে বালি ও শিলাখণ্ডে ঢাকা পাথুরে অঞ্চল একটা দেখা যায়। এই ক্ষুদ্র মরু পার হওয়ার পরে কি আসবে, বালি আর শিলাখণ্ডের ঢাকা একটা পাথুরে অঞ্চল কিন্তু আমরা পাবো। সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে কি হামাদা। দেখো একটার পরে একটা কিন্তু পরপর পরপর এগুলো বিস্তৃত, তাই তোমরা হঠাৎ করে একটা পড়লে হবে না, তোমাদের এই 5টাই সিরিয়ালি একটার পরে একটা কিন্তু মনে রাখতে হবে। কারণ সবার প্রথমে কি পড়ছি, বাগান, যেটা হচ্ছে কি যে আরাবল্লী পর্বত যে আছে, সেই আরাবল্লী পর্বতের পাদদেশেই অবস্থিত। এবার যদি তোমাদের রোহি চলে আসে পরীক্ষায়, তাহলে কিন্তু তোমরা বাগার না জানলে রোহি লিখতে পারবা না। তো এখানে কি লিখতে পারো আমরা, রোহি, যে বাগারের পশ্চিম দিকে এবং আরাবল্লী পর্বত থেকে নির্গত নদী দ্বারা পলি সঞ্চিত হয়ে যে প্লাবনভূমি তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে রোহি। তো এগুলো সবগুলোই একটার সঙ্গে একটা রিলেটেড, তাই না? তো এগুলো পরপর তোমাদের সুন্দর করে মাথায় রাখতে হবে, যেরকম করে আমি দেখো আলাদা আলাদা রং দিয়ে কিন্তু এখানে চিহ্নিত করে দেখালাম। এবার 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর পয়েন্টটা হলো মরুস্থলী। এই মরুস্থলীই হচ্ছে প্রকৃতপক্ষে আসল যদি বলো মরুভূমি, তাহলে আমাদের বলতে হবে এই মরুস্থলী, অর্থাৎ মৃতের দেশ। এখানে কোনো প্রাণের কোনো চিহ্নই নেই। মরুভূমির একেবারে পশ্চিম প্রান্তে বালিময় শুষ্ক রুক্ষ উদ্ভিদ এবং প্রাণীহীন প্রকৃত মরুভূমিকেই বলা হচ্ছে মরুস্থলী। এই অংশটা অনেকটা ভারতের পশ্চিম দিকে, এই অংশটা যেটা অনেকটা শিংয়ের মতো করে এগিয়ে রয়েছে, সেই জায়গাটাই হলো মরুস্থলী। এখন এটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংও একটা ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং। এই যে মরুস্থলী, এই যে জায়গাটাকে আমি লোকেট করলাম, এটাও কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং। এখান থেকে এইভাবেই তোমাদের প্রশ্নের উত্তর জানতে হবে, সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিংও করতে হবে। তাহলে কখন যে তোমাদের ম্যাপ পয়েন্টিং শেষ হয়ে যাবে, পড়া শেষ হয়ে যাবে, তোমরা নিজেই বুঝতে পারবে না। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং 10 নাম্বার যেন 10টা পয়েন্ট আসে, এখানে কোনো অথবা থাকে না। তাই খুব ভালোভাবে বুঝে নিলে পরে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু 10-এ 10 তোলা যায়। যে কারণে জিওগ্রাফিতে 90 এভাব স্কোর করা খুব একটা কঠিন বিষয় নয় কিন্তু। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি, আমরা এখন রাজস্থানের সমভূমি পড়লাম। এরপরে 2 নম্বর পার্টে 2 নম্বর ভাগটা কি, সিন্ধু সমভূমি। যে বৃহৎ সমভূমির যে 4টা পার্টে আমরা ভাগ করে পড়ব, এর 2 নম্বর ভাগটা হলো সিন্ধু সমভূমি। সিন্ধু সমভূমি কি, কোথায় অবস্থিত? এটি অবস্থিত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে অবস্থিত। এই যে এখানে রয়েছে কি দিল্লি, এই যে পাঞ্জাব, হরিয়ানা, এই রাজ্যগুলোকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে কি সিন্ধু সমভূমি। এর উৎপত্তি কিভাবে হয়েছে? উৎপত্তি হয়েছে বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু নদীর পলি সঞ্চিত হয়ে এই সমভূমিটার সৃষ্টি হয়েছে। এই যে সিন্ধুর যে উপনদী, এই যে 5টা উপনদী, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা ও শতদ্রু, এই 5টা উপনদী কি করেছে, এই পাঞ্জাবের এবং হরিয়ানার যে সমভূমি রয়েছে তার উপর দিয়ে কিন্তু এরকম করে প্রবাহিত হয়েছে। এবারে দেখো একটা এই দুটো রাজ্যের উপর দিয়ে যখন 5টা নদী প্রবাহিত হবে, এত বড় বড় নদী, তখন তারা কি করবে, প্রচুর পরিমাণে পলি বালি প্রবাহিত করবে। এর ফলে এই জায়গাটাতে প্রচুর পলি আর বালি সঞ্চিত হয়ে মূলত সিন্ধুর যে 5টা উপনদী, এদের দ্বারাই পলি বালি সঞ্চিত হয়ে কিন্তু এখানে একটা বৃহৎ সমভূমি অঞ্চলের সৃষ্টি করেছে। এই সমভূমি অঞ্চলটাকেই বলা হচ্ছে কি সিন্ধু সমভূমি।
আর সিন্ধুর 5টা উপনদীর অবস্থানের কারণেই পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদের দেশও বলা হয়। দেখো এটা খুব একটা সুন্দর জিনিস তোমরা জানতে পারলে। পঞ্চনদের দেশ কি তাহলে? পাঞ্জাব। কেন? কারণ এর উপর দিয়েই সিন্ধুর 5টা উপনদী কিন্তু বিস্তৃত। এরপর 3 নাম্বার ভাগ বৃহৎ সমভূমির, যেটাকে বলা হচ্ছে কি গঙ্গা সমভূমি। এই গঙ্গা সমভূমি কি? গঙ্গা নদীর নাম থেকেই এসছে গঙ্গা সমভূমি। সেই উত্তরের সমভূমি অঞ্চল বা বৃহৎ সমভূমি অঞ্চলের মূল ভাগ বা সব থেকে বৃহত্তম ভাগ যদি বলি, তাহলে সেটা হলো কি, সব থেকে বড় পার্টটাই হলো গঙ্গা সমভূমি। গাঙ্গেয় সমভূমিও লেখা থাকতে পারে বইয়ে, একই কথা। অবস্থান কি? সমভূমির বৃহত্তম অঞ্চলটি যমুনা নদী থেকে বাংলাদেশের সীমানা পর্যন্ত বিস্তৃত। এটি আবার উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে অবস্থিত। এই বৃহৎ সমভূমিটা, এই যে যমুনা নদী এখানে আছে, যমুনা নদী থেকে শুরু করে একবারে বাংলাদেশ পর্যন্ত, আমাদের দেশের ভিতরে বর্ডারের বাংলাদেশ পর্যন্ত কিন্তু আমরা এই গাঙ্গেয় সমভূমিকে কিন্তু পড়ব। এই গাঙ্গেয় সমভূমিকে আলোচনার সুবিধার্থে আমরা আবার 3 ভাগে ভাগ করব। একটা হলো উচ্চ গাঙ্গেয় সমভূমি, মধ্য গাঙ্গেয় সমভূমি এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি। উচ্চ গাঙ্গেয় সমভূমি কি? এই উচ্চ গাঙ্গেয় সমভূমি হলো উত্তরপ্রদেশের পশ্চিম অংশে অবস্থিত। এটা যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত, এই যে যেখানে গঙ্গার উপনদী যমুনা আছে সেখান থেকে এলাহাবাদ পর্যন্ত, হ্যাঁ, সেখান থেকে এখানে এই এতদূর অবধি কিন্তু জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু কি বলতে হবে? উচ্চ গাঙ্গেয় সমভূমি, আপার গঙ্গা প্লেন। এই যে সবুজ রঙের যে জায়গাটা আছে, এর গড় উচ্চতা 100 থেকে 300 মিটার। শিবালিকের পাদদেশে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত ঢেউ খেলানো এই সমভূমিকে আবার বলা হয় কি? ভাবর। এই যে তোরাই, ভাবর, হ্যাঁ, তারপরে ভুর, এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। এই জিনিসগুলো সবগুলো কিন্তু এখানেই রয়েছে, উচ্চ গাঙ্গেয় সমভূমিতে। ভালো করে বুঝে নাও একবারেই। তো যখন শিবালিকের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে ঢেউ খেলানো সমভূমির সৃষ্টি হলো এই জায়গাটাতে, তাকে বলা হচ্ছে কি? ভাবর। আর এর দক্ষিণ দিকে, এই ভাবর অঞ্চল যে রয়েছে এর সাউথে, অর্থাৎ এর দক্ষিণ দিকে, এর দক্ষিণ দিকে কি? নদীসৃষ্ট পাদদেশীয় সমভূমিকে, নদীর পাদদেশে যে সমভূমিটা তৈরি হয়েছে সেই সমভূমিটার নাম আবার কি? সেই সমভূমিটাকে কিন্তু বলা হয়েছে কি? ভাবর, তোরাই বলা হয়েছে, ঠিক আছে? ভাবর, তার নিচে কি? নদী গঠিত সমভূমিকে বলা হচ্ছে তোরাই। এবং নদী তীরবর্তী নবীন পলি গঠিত অঞ্চলকে এখানে কিন্তু কি বলা হয়? যে নদী প্রবাহিত হয়েছে, যে নদীর তীরবর্তী অঞ্চল কি? পলিগুলো অপেক্ষাকৃত নবীন বয়সে, প্রতি বছর পলি পড়ছে, নতুন নতুন পলি পড়ছে, সেই নদী তীরবর্তী নবীন পলি গঠিত অঞ্চলকে বলা হচ্ছে কি? খাদার। এবং নদীর থেকে একটু দূরে যেখানে পলি রাশি অনেক আগেই জমেছে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে কি? ভাঙ্গার বা বাগর। এর পশ্চিমাংশে বালিয়াড়িগুলিকে আবার ভুর বলা হয়। এরও পশ্চিম দিকে কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যে বালিয়াড়িগুলিকে বলা হয় ভুর, ঠিক আছে? এই হলো উচ্চ গঙ্গা সমভূমি। এবার 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হলো মধ্য গঙ্গা সমভূমি। মধ্য গঙ্গা সমভূমি কি? মধ্য গঙ্গা সমভূমি হলো উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং সমগ্র বিহার জুড়ে 600 কিমি দীর্ঘ ও 330 কিমি প্রশস্ত। এই যে দেখো, এই যে হলুদ রঙে দেখানো আছে, উত্তরপ্রদেশের একদম পূর্ব দিক থেকে শুরু করে সমগ্র বিহার জুড়ে কিন্তু বিস্তৃত। এর দৈর্ঘ্য 600 কিমি এবং প্রশস্ত 330 কিলোমিটার, ঠিক আছে? এবার দেখো এই বৃহৎ মধ্যগঙ্গা সমভূমি সম্পর্কে এটুকুই আছে। নিম্ন গঙ্গা সমভূমি বলতে কি বোঝানো হয়েছে? নিম্ন গঙ্গা সমভূমি বলতে বোঝানো হয়েছে যে দার্জিলিং, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাদে সমগ্র পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটি কিন্তু এই নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। উত্তর দক্ষিণে যেই সমভূমিটা 480 কিলোমিটার বিস্তৃত এবং এর ক্ষেত্রমান বা আয়তন হলো কি? 81,000 বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে উচ্চতা 50 মিটার এবং দক্ষিণে 5 মিটার। যত গাঙ্গেয় সমভূমি, যত আমরা দক্ষিণ দিকে যাব, বঙ্গোপসাগরের দিকে যাব, এর উচ্চতা কিন্তু কমতে থাকে। দেখো দক্ষিণে সে কারণে উচ্চতা 5 মিটার, আর উত্তর পশ্চিমে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকে উচ্চতা কিন্তু 50 মিটার। পূর্বাংশে বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল এর অন্তর্গত, ঠিক আছে? বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল তোমরা জানো
গাঙ্গেয় ব্রহ্মপুত্র এবং গঙ্গার মিলিত বদ্বীপ, এই সুন্দরবন বদ্বীপ, সেটাও কিন্তু এই নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত, এই জায়গাটার কথাই বলেছে। ঠিক আছে, দেখো এই জায়গাটার কথা বলা হচ্ছে, যেটা কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, সেই সুন্দরবন বদ্বীপটাও কিন্তু নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলেরই অন্তর্গত। ঠিক আছে, বোঝা গেল। এবারে কি রয়েছে, এবার এই উত্তরের সমভূমি অঞ্চলের যে লাস্ট পার্ট 4 নম্বর ভাগ, সেটা হলো কি ব্রহ্মপুত্র সমভূমি। এই ব্রহ্মপুত্র সমভূমি কি, দেখো ব্রহ্মপুত্র নদীটার নাম থেকেই কিন্তু এসছে। এই ব্রহ্মপুত্র নদী আছে আমাদের দেশের কোথায়, কোন রাজ্যে, আসাম রাজ্যে। তাহলে এই ব্রহ্মপুত্র সমভূমি কোথায় দেখা যাবে, আসাম রাজ্যে দেখা যাবে। অবস্থান এই প্লাবন সমভূমিটি আসাম রাজ্যে ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর 720 কিলোমিটার দীর্ঘ এবং 60 থেকে 100 কিলোমিটার প্রশস্ত। আয়তন বা ক্ষেত্রমান কত, 56,500 বর্গ কিলোমিটার। আর এই সমভূমিটার উচ্চতা কত, উচ্চতা সমভূমি যেহেতু 300 মিটার কম হবে অবশ্যই, প্রত্যেকটাই দেখেছো। এই সমভূমিটার উচ্চতা 30 থেকে 130 মিটার, এত নিচু, যে কারণে আসামে প্রতি বছর কিন্তু বন্যা হয়ে থাকে ব্রহ্মপুত্র নদীর দ্বারা। ঠিক আছে, এত নিচু জায়গা যে এখানে নদীর দ্বারা সহজেই বন্যার সৃষ্টি করে। ঢাল, এই জায়গাটা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে ঢালু, সমগ্র জায়গাটা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে ঢালু। বৈশিষ্ট্য কি, ব্রহ্মপুত্র নদে, এই জায়গাটায় আমরা যদি দেখি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ব্রহ্মপুত্র নদের, হ্যাঁ, নদীর মাঝখানে যে চর, যে চরটার নাম মাজুলি চর, এটা ভারত তো অবশ্যই এবং এশিয়ারও বৃহত্তম কি নদী গঠিত দ্বীপ। এই উপত্যকাতেই রয়েছে বিখ্যাত, সেই আমাদের দেশের বিখ্যাত মা কামাখ্যার মন্দির, নবগ্রহ উচ্চভূমি, এগুলো সবগুলোই কোথায় রয়েছে, এই ব্রহ্মপুত্র সমভূমির অন্তর্গত। ঠিক আছে, আরেকবার তোমাদের ম্যাপটাতে দেখিয়ে দিই, দেখো এই যে ব্রহ্মপুত্র সমভূমি, এই যে আসাম রাজ্যটার ব্রহ্মপুত্র নদী এখানে এভাবে প্রবাহিত হয়েছে। দেখো এদিকে চীন থেকে এসে অরুণাচল প্রদেশ হয়ে এদিকে ঢুকেছে আসামে, তারপরে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এদিকে গঙ্গার সঙ্গে পদ্মা হয়ে, পদ্মা নামে গঙ্গা যখন বাংলাদেশে ঢুকলো তার সঙ্গে মিলিত হয়ে কিন্তু এখানে বঙ্গোপসাগর পড়েছে। তো এখানে ব্রহ্মপুত্র নদী আসামে যে সমভূমিটার সৃষ্টি করলো, সেই সমভূমিটাকেই বলা হচ্ছে কি ব্রহ্মপুত্রের সমভূমি। এর ঢাল কি খুব কম, 30 থেকে 130 মিটার মাত্র, আর সমগ্র জায়গাটা উত্তর পূর্ব দিক থেকে কি দক্ষিণ পশ্চিম দিকে ঢালু। ঠিক আছে, তাহলে সব কয়েকটা এই 4টা সমভূমি অঞ্চলকেই আমরা পড়ে নিলাম। এবার কি পড়তে হবে, এবার পড়তে হবে এই যে সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা পড়লাম, এর কি গুরুত্ব আছে, এর গুরুত্বটা কি ভারতে। দেখো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ সমভূমি অঞ্চল। ভারতের জনজীবনে বৃহৎ সমভূমি অঞ্চলের গুরুত্ব যদি আমরা হিসাব করতে নেই, তাহলে এর গুরুত্ব অপরিসীম। 1 নম্বর গুরুত্ব তো কৃষিকাজ। আমরা যে ভাত রুটি যে ধরনের আমাদের খাদ্যাভ্যাস, তার বেশিরভাগটাই এই বৃহৎ সমভূমি অঞ্চল থেকেই কিন্তু উৎপাদিত হয়। কারণ কি, সমতল জমি, উর্বর পলিমাটি, ঠিক আছে, চিরপ্রবাহী নদী, সে কী কী নদী আছে এখানে, বড় বড় আমাদের দেশের নদীগুলো, সেই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, এই কিন্তু ভারতের কৃষি সমৃদ্ধ অঞ্চল। সবুজ বিপ্লব কিন্তু এই বৃহৎ সমভূমি অঞ্চলে ঘটেছে। পাঞ্জাব, হরিয়ানা এগুলো কোথায় আছে যেখানে সবুজ বিপ্লব ঘটেছে, এগুলো সবগুলোই কিন্তু বৃহৎ সমভূমি অঞ্চলের অন্তর্গত, যে কারণে ভারতের শস্য ভাণ্ডারও বলা হয় একে, এই বৃহৎ সমভূমিকে। ঠিক আছে, এখানে কী কী চাষ হয়, ধান, গম, পাট, আখ, তুলো, ডাল, শাকসবজি বিপুল পরিমাণে উৎপাদন হয়। এবার দেখো সমভূমি অঞ্চল হওয়ার জন্য কি যোগাযোগ ব্যবস্থাও খুবই উন্নত। তো সমতল ভূপ্রকৃতিতে রেল, সড়ক যোগাযোগ, বায়ুপথের যোগাযোগ, সব রকম যোগাযোগ ব্যবস্থায় কিন্তু এই জায়গাটা, সমভূমি অঞ্চল কিন্তু উন্নত। ঠিক আছে, শিল্পের উন্নতি, এবার সমতল ভূমি হওয়ার জন্য ভূপ্রকৃতি এবং পরিবহনগত সুবিধা উপভোগ করা যায়, যে কারণে কলকাতা, হলদিয়া, লখনৌ, কানপুর, জলন্ধর শিল্পকেন্দ্রে চিনি, পাট, কার্পাস, বয়ন, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, পেট্রোশন শিল্প, চর্মশিল্প, বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্রগুলো কিন্তু এই সমভূমি অঞ্চলে কিন্তু বিস্তার লাভ করেছে, গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে কারণ পাহাড়ে যাতায়াতের অসুবিধা, যোগাযোগের অসুবিধা, সেক্ষেত্রে কিন্তু শিল্প কেন্দ্র কিন্তু সেভাবে গড়ে তোলা সম্ভব নয়। 4 নম্বর সুযোগ সুবিধা কি, লবণ উৎপাদন, মানে গুরুত্ব কি, লবণ উৎপাদন। মরুভূমির দিকে, এই রাজস্থানের মরুভূমিতে সম্বর যে হ্রদ রয়েছে, এছাড়াও দিদওয়ানা,
নাওয়া লবণাক্ত, এইগুলো লবণাক্ত হ্রদ, এই লবণাক্ত হ্রদগুলো থেকে প্রচুর পরিমাণে খাদ্য লবণ, আমরা যে প্রতিদিন খাবার হিসেবে যে লবণটাকে ইউজ করছি সেই লবণকে কিন্তু উৎপাদন করা যাচ্ছে। 5 নম্বর জনসংখ্যার কেন্দ্রীভবন। তো সমতল ভূমি হওয়ার জন্য কি, 1 নম্বর এখানে কৃষি কাজের সুযোগ সুবিধা রয়েছে, খাবারের কোনো অভাব নেই, যোগাযোগ ব্যবস্থা উন্নত পাওয়া যাচ্ছে, শিল্প অর্থাৎ কর্মের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এত কিছু সুযোগ সুবিধা থাকলে কি হবে, সেখানে লোকজন বেশি বসবাস করবে। সে কারণে তোমরা ইতিহাস পড়েছো, ইতিহাসে কি হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো নদীমাতৃক সভ্যতাগুলো সবগুলোই কি কৃষিকাজকে কেন্দ্র করে নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। সেই নদী তীরবর্তী অঞ্চলগুলো কোথায়, এই বৃহৎ সমভূমি অঞ্চলে। সে কারণে আমাদের দেশের কিন্তু 25% জমি, যদিও এই বৃহৎ সমভূমি অঞ্চলটা 25% জমি, কিন্তু তাতেই আমাদের দেশের 50% জনসংখ্যা, আমাদের দেশের যে 139 কোটি জনসংখ্যা তার 50% এই বৃহৎ সমভূমি অঞ্চলেই বসবাস করে। বুঝতে পারলে? এছাড়াও কি এই বৃহৎ সমভূমি অঞ্চলে আরও কি রয়েছে, এছাড়াও গুরুত্ব যদি দেখি তাহলে ভারতের গুরুত্বপূর্ণ তীর্থস্থান বা তীর্থক্ষেত্রগুলো, ঘোরার জায়গাগুলো সবগুলোই এখানে অবস্থিত। মথুরা, বৃন্দাবন থেকে শুরু করে, আগ্রা থেকে শুরু করে গঙ্গার বারাণসী, এলাহাবাদ, ঠিক আছে, সমস্ত পুরী, দীঘা, জগন্নাথের মন্দির সবগুলোই কিন্তু কোথায় অবস্থিত, এই বৃহৎ সমভূমি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, তো বোঝা গেল বৃহৎ সমভূমি অঞ্চলের গুরুত্ব। তো আজকে এই ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে, কারণ আমরা বৃহৎ সমভূমি অঞ্চলকে পুরোটাই কভার করে নিলাম। তো কীরকম লাগলো ক্লাস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই একটি লাইক কিন্তু প্রেস করবে, কারণ তোমরা অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না। অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য ক্লাসগুলোকে দেখতে থাকো। স্টে টিউন। থ্যাংক ইউ।